বিয়ের অনুষ্ঠান চলছিল, সবাই খুবই খুশি ছিল। সেই সময় আমরা দেখি বর আর বউকে, আর আমরা দেখি যে বউয়ের নজর একজনের উপর পড়েই তার মুখটা একটু খারাপ হয়ে যায়। সেটা আর কেউ ছিল না, সেটা ছিল আমাদের হিরো প্রদীপ। আসলে প্রদীপ পূজার এক্স ছিল। তারা কলেজ লাইফে তো অনেক বেশি মজা করেছে, তারা একে অপরকে অনেক বেশি ভালোবেসেছে। কিন্তু আজকে সেই পূজারই বিয়ে। পূজার বিয়েতে এসে প্রদীপ কোন হাঙ্গামা ক্রিয়েট করতে চায় না। সে সোজা সোজা পূজার কাছে যায় এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করতে চায় যে পূজা তাকে কেন ছেড়েছিল। আসলে পূজা তাকে একেবারেই সব জায়গা থেকে ব্লক করে হুট করে অন্য শহরে গিয়ে বিয়ে করতে শুরু করে। সে পূজাকে বলে, পূজা সোজাসুজি বলো আমাকে কেন ছাড়লে। পূজা বলে, হাট, তোর মতো ছেলে, তুই আমার বিয়েতে কী করছিস? এখান থেকে ভালোভাবে চলে যা, নইলে লোকজনকে দিয়ে আমি তোকে মার খাওয়াবো। কিন্তু প্রদীপ বলে, এই সোজা সোজা আমার উত্তর দে। এই বলে সে তার গলা থেকে তার মঙ্গলসূত্রই ছিনিয়ে নেয়। আসলে সে সেটা করতে চায়নি, কিন্তু এটা ভুল করেই হয়ে যায়। আর তারপরেই ঘটে আসল প্রবলেম। সে বরকে বলে, কিরে, ভালো করে তো একটু টাইট করে বাঁধতে পারতিস, এই যে খুলে গেল। এই কথা শুনে সবাই রেগে যায় এবং বর সোজা এসে তাকে এক কষিয়ে চড় মারে। সে যাই হোক, অনেক মার খাওয়ার পর প্রদীপকে নিয়ে যায় পুলিশরা। সে ওখান থেকে বেরোনোর সময়ও সে এত বড় ফাজিল, পুলিশ এসছে, তাকে নিয়ে যাচ্ছে। সে কি করলো, সে তার এক্স পূজারই বরকে একটা চুমু খেয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেল। দেখলো হাসি পায়। তো আমাদের প্রদীপ একদম স্টাইলিশ ওয়েতে বেরোলো। সেই দিনই তাকে নিতে আসে তারই বন্ধু, তার নাম হচ্ছে কৃতি। কৃতি হলো পূজার ছোটবেলার বন্ধু। কৃতির বাবা যেহেতু বড় মিনিস্টার, তাই পুলিশ সঙ্গে সঙ্গে তার কথা শুনে প্রদীপকে ছেড়ে দেয়। প্রদীপ সেখান থেকেও একদম ফর্মা মেরে বেরোয়। প্রদীপ এমন ভাব দেখাচ্ছিল যে এইসব তার কাছে কোনো ব্যাপারই না, কারণ কি প্রদীপ সবসময় একটা কুল ডুড হয়ে থাকতেই পছন্দ করে। কৃতি তো তার উপর রেখেছিল। কৃতি বলল, কী রে, একটা আমার মন ভেঙেছে তো কত গার্লফ্রেন্ড ছিল, ছেড়ে দে না, এত ভাবছিস কেন? তো প্রদীপ বলে, যাই হোক না কেন, ও আমাকে কেন ছেড়ে দিয়েছে কথাটা আমাকে বললোই না। আমরা দেখি কৃতির বাবাকে। কৃতির বাবা বড় মিনিস্টার, ইনফ্যাক্ট ওনার অনেক চেনা জানা আছে। উনি আগে একজন ঘোষাই ছিলেন, কিন্তু এখন তার অনেক বড় জায়গা জমি আছে, তার অনেক বড় একটা অদা আছে। তিনি একজন মিনিস্টার, সেই জন্য তাকে সবাই ভয় পেয়ে চলে এবং তিনি তার বোনকে খুবই মনে করেন। তার বোন মারা গেছে, এই জন্য তার খুব কষ্ট হয়। তো তার বোন অ্যাকচুয়ালি কুয়োতে ডুবে মারা গেছে, সেই জন্য তার খুব মনে কষ্ট হতে থাকে এবং সে সবাইকে ভালোভাবে নিজের কাছে রাখে। সে প্রদীপকেও খুব যত্ন করে রাখে এবং তার তো মনে হতো যে প্রদীপই তার মেয়ের বয়ফ্রেন্ড হবে এবং তাদের বাড়ি জামাই হবে। ওইদিকে প্রদীপের নিজের মা এটা পছন্দ করতেন না যে প্রদীপ কৃতির বাবার সাথে কথা বলে। প্রদীপের মায়ের কৃতিকে নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু কৃতির বাবাকে নিয়ে প্রদীপের মা একদমই ভালো চোখে দেখতেন না। প্রদীপের কাজ হচ্ছিল যারা যারা নিজের কাছের লোককে সারপ্রাইজ দিতে চায়, প্রদীপ সেই ইভেন্টটাকে নিজেই প্ল্যান করবে এবং সুন্দর সুন্দর সারপ্রাইজ দেবে। এরকম করে প্রদীপ অন্যদের মনে খুশি জোগাতো এবং সবাই মিলে তারপরে তারা একটা নাচ করত। প্রদীপ ছেলেটা একদম বিন্দাস ছিল এবং তেমনই কৃতিও ছিল। প্রদীপ আর কৃতি দুজনেই মিলে ছোটবেলা থেকে বড় হয়েছে। তাদের বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো না থাকলেও তাদের মধ্যে সম্পর্ক তো ভালো। প্রদীপের বাবা ছোটবেলায় মারা যায় এবং কৃতির মাও ছোটবেলায় মারা যায়, তাই ছোটবেলা থেকেই তারা একসাথে আছে এবং তাদের দুজনের বন্ডিংও প্রচণ্ড ভালো। তারা ক্রিকেটও একসাথে খেলে, বন্ধুদের মতো লড়াই ঝগড়াও করে, ওরা সবসময় একসাথে থাকে এবং ওরা কখনোই একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে না। কৃতির মনে প্রদীপের জন্য জায়গা ছিল এবং কৃতি সবসময় ভাবতো কেমন হবে যদি প্রদীপ তার বয়ফ্রেন্ড হয়ে যায়। এখানে একটা গানের সিন চলছে যেটা অন্তত এত সময় ধরে চলেছে যে আমি কি আর বলি। তো কয়েকদিন পরে আমরা দেখি একটা ট্রেনের মধ্যে অনেক প্যাসেঞ্জারের মধ্যে প্রদীপকে কৃতি প্রপোজ করে দেয়। কৃতি বলে, প্লিজ প্রদীপ, তোমার জন্য আমার মনে ফিলিং আছে, প্লিজ আমায় হ্যাঁ বলে দাও, চলো আমরা বিয়ে করে নিই। সো আমাদের প্রদীপও হ্যাঁ বলে দেয়। এই নিয়ে সবাই খুব খুশি হয় এবং প্রদীপ
কৃতির দেওয়া আংটিও পরে নেয়। পরে প্রদীপ সেদিনই জানায় যে আসলে কৃতি, অত লোকের সামনে বলতে পারিনি, কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসি না। অত লোকের সামনে তুমি আমাকে প্রপোজ করেছো, যাতে তোমার কোনো অপমান না হয়, তাই আমি তোমাকে হ্যাঁ বলে দিয়েছি। কৃতির খুব খারাপ লাগে। প্রদীপ তাকে তার আংটিটা ফেরত দিয়ে দেয়। কৃতি সেই আংটিটা নিয়ে নেয়। কৃতির চোখ থেকে জল বইছিল, কারণ কি ছোটোবেলার বন্ধুকে সে প্রপোজ করেছে। এখন আর যাই হোক না কেন, তাদের সম্পর্ক তো আর আগের মতো হবে না। সে বাড়িকে বলে, প্রদীপ, আমি কালকেই বেরিয়ে যাচ্ছি, আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব। আসলে এত কিছুর পরে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। প্রদীপ বলছে, এরকম কেন করছো? আমরা ছোটোবেলা থেকে একসাথে আছি, এখন এরকম করো না প্লিজ। না বলেছি তাতে কি? কিন্তু কৃতি বলে, না, আমি তোমার মতো কুল ডুড হয়ে থাকতে পারবো না। আমার জীবনে তোমার অধিকার অনেক বেশি, কিন্তু তাও আমাকে তোমায় ছেড়েই থাকতে হবে যদি আমি বাঁচতে চাই। এই বলে কৃতি চলে যায়। কৃতি সারাদিন কান্না করে এবং কৃতির মনে হয় তার জীবনটা পুরো ভেসে গেল। কৃতি বুঝতে পারে যদি এখান থেকেও না বেরোয়, তাহলে হয়তো তার জীবনটা তাকে শেষ করেই দিতে হবে। পরের দিন সে বাড়ি ছেড়ে চলেও যায়। ওইদিকে প্রদীপকে তার টিম মেম্বারদের সবাই এসে অনেক কথা শোনাচ্ছে। তাকে বলছে, প্রদীপ, তোর কি কোনো মাথা খারাপ হলো নাকি? তুই ওরকম একটা ভালো মেয়ের মন দুখালি। এই বলে ওকে সবাই, মানে প্রত্যেকে খারাপ কথা বলছে, কিন্তু প্রদীপ পাত্তাই দিচ্ছে না। সময়ের সাথে সাথে দেখি সবাই মজা করলেও প্রদীপের মধ্যে সেই কুলডুর ভাবটা আর নেই। কোথায় যেন প্রদীপ হারিয়ে গেছে। প্রদীপ সবসময় একা একা বসে থাকে এবং একদিন হুট করেই প্রদীপের রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের সময় ওর একটা কথাই মনে হয় যে জীবনটা বোধহয় এখানেই থেমে যাবে। ও যখন চোখ বন্ধ করে তখন সে দেখতে পায় কৃতির মুখটাকে এবং তার সাথে কাটানো তার কয়েকটা মুহূর্ত। মরার সময় কৃতির মুখ দেখে তার এই ফিলিংসটা জাগে যে না, কৃতিই তার জীবনের ভালোবাসা। তাই সে সোজা সে অ্যাক্সিডেন্ট থেকে বেরিয়ে তার বাবার কাছে গিয়ে বলে কি, আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই শুনে ওর বাবা তো খুব খুশি হয়ে যায়। ওর বাবা সোজাসুজি ওর মেয়েকে কল করে এবং ওদের বিয়ে পাকা করে ফেলে। ওদের বিয়েতে ওরা সবাইকে নিমন্ত্রণ করে। ওরা আশেপাশের যত গ্রামের লোকজন আছে, বড় বড় মিনিস্টার আছে, সবাইকে নিমন্ত্রণ করে। এমনকি প্রদীপের মাও সেটাতে মেনে যায়। প্রদীপ আবার ওর এক্সের কাছে যায়, পূজার কাছে গিয়ে বলে কি, পূজা, পূজা, তোমার বিয়ে তো আমি খুব বাজেভাবে গণ্ডগোল করেছি, কিন্তু আমার বিয়েতে তুমি অবশ্যই এসো। কিন্তু পূজা বলে, তোমার বিয়েতে আমি আসবো না, কারণ আমি কানাডা যাচ্ছি। ওইদিকে প্রদীপ তো নাচ করতেই থাকে। সিঙ্গারা সিঙ্গা বাচ্চাও, এরকম একটা গান চলছিল। সেই গানে প্রদীপ প্রচণ্ড, আন্নাম্মা খেতে কেনে সিঙ্গানামা, এরকম একটা গান চলছিল। সেই গানে তো প্রদীপ প্রচণ্ড নাচ করছিল। ওইদিকে যখন শুনলো যে মিটি এসে গেছে, সে এসে কৃতিকে কিস করতে চাইল, কিন্তু কৃতি ওকে ঠেলে সরিয়ে দিল। কৃতি ওকে কেন সরিয়েছে এটাই ও বুঝতে পারলো না, কারণ কি কৃতি তো ওকে ভালোবাসতো। তখন দেখলো যে কৃতি ফ্যানে ফাঁস ঝুলিয়ে রেখেছে। সে লাফ তরি দিয়েই এরকম একটা ফাঁস ঝুলিয়ে রেখেছে। তারপর সে মন দিয়ে শুনলো কৃতির সমস্যা কি। কৃতি বলল, 6 মাস তো তোমাকে আমি ছাড়া থেকেছি, কিন্তু এই 6 মাসে আমি অন্য একজনকে ভালোবেসেছি। যখন আমি বিদেশে ছিলাম, সেই ছেলেটাকে আমি প্রচণ্ড ভালোবেসেছি এবং আমি চাই তার সাথে আমার বিয়ে হোক, কিন্তু আমি বাবাকে সেটা বলতেও পারছি না। তখন ছেলেটা বলে, তুমি চিন্তা করো না কৃতি, নিজের জীবন শেষ করো না, আমি তোমার জন্য সব করব, তুমি জাস্ট গিয়ে তোমার বাবাকে বলো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কৃতিও এসব বুঝে যায় এবং ভাবে এটাই ঠিক হবে। ওইদিকে প্রদীপ বাথরুমে গিয়ে প্রচণ্ড কান্না করে, কারণ কি, সে প্রথমে মেয়েটাকে রিজেক্ট করলো, এখন তো সে তাকে ভালোবাসে। তার জীবনের সব থেকে বড় ভালোবাসা এখন আর তার সাথে থাকবে না। এত কাছে এসেও সে আর মেয়েটিকে পাবে না এবং মেয়েটিকে তার অন্যের হাতে তুলে দিতে হবে, নইলে মেয়েটি নিজের জীবনটাকে শেষ করে দেবে। এই জন্য প্রদীপ প্রচণ্ড কান্না করতে থাকে। মেয়েটি তার বাবাকে বলে যে, বাবা, আমি ওকে বিয়ে করতে চাই, অন্য একটা ছেলে আছে। এবং এটা ভিডিও কলে প্রদীপ লাফ দড়ি খেলতে খেলতে দেখছিল। ওর বাবা বলে, তুমি বিয়ে করতে চাও, কথাটা এখন বলছো? আচ্ছা ঠিক আছে মা, তোমার যা ভালো লাগে তাই, প্রদীপকে ছাড়ো, ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবো। তখন ওর বাবা বলে, আচ্ছা মা, ছেলেটা কোন কাস্টে? তখন মেয়েটি বলে যে, বাবা, ছেলেটা আমাদের কাস্টের না, ছেলেটা অন্য কাস্টের। এই কথাটা শুনে ওর বাবা বলে কি, এটা তো হবে না মা, বিয়ের পরে তো ছেলেটা আমার জায়গার সম্পত্তি পেলেও কাস্ট তো পাবে না, কাস্ট তো আলাদা, এই জন্য ছোটো জাতির ছেলের সাথে আমি তোমার বিয়ে দেবো না। বুড়োটা কি খারাপ।
তখন মেয়েটা বলে কি, না বাবা এরকম করতে তুমি পারবে না। তখন ওর বাবা বলে, তোমার পিসিকে মানে নিজের বোনকেও আমি কুয়ো থেকে ফেলে দিয়েছি, কারণ কি ও ছোটো জাতির একটা ছেলেকে বিয়ে করতে চাইছিল। এখন যদি তুমি চাও তোমার পিসির মতো অবস্থা তোমারও হবে। এই কথাটা শুনে নিয়েছিল প্রদীপ, কারণ কি প্রদীপ তো ভিডিও কলে ছিল, সেটা তো আর এই কাকুটা জানে না। তোর বাবা বলছে তোমাকে আমি এখানেই মেরে পুঁতে দেবো এবং সবাইকে বলবো যে তোমার কোনো অসুখ করে গেছে, আমি একজন মিনিস্টার, আমাকে কেই বা কিছু বলে দেবে। তখনই প্রদীপ বলে কি, আরে কাকু কাকু প্র্যাঙ্ক করছিলাম কাকু। কি কাকু তুমি তো প্র্যাঙ্কও বোঝো না, ধপ্পা। প্রদীপকে এইভাবে বেরিয়ে আসতে দেখে পুরো মাহলই পাল্টে যায়। তখন উনি বলে, আরে প্র্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ প্র্যাঙ্ক তো আমিও করছিলাম, এই বন্ধুকে অ্যাকচুয়ালি গুলিই নেই। আরে আরে চিল চিল, তোমরা কি প্র্যাঙ্ক করতে পারো, আমি পারি না, তোমাদের বিয়ে হবে। তো বিয়ের দিন দেখি প্রদীপ আর কৃতির বিয়ে হওয়ার কথা, কিন্তু তখনই কৃতি তার বয়ফ্রেন্ডকে ডেকে দেয়, বলে কি যে এটাই আমার বয়ফ্রেন্ড এবং এর সাথে আজকে আমি পালিয়ে বিয়ে করব। তো ছেলেটা বলে, কিভাবে পালিয়ে বিয়ে করবি? হ্যাঁ, তখন ওরা বলে যে না না, যেভাবেই হোক না কেন পালিয়ে বিয়ে করে নেবো। তো প্রদীপের বন্ধু বলে, থাইল্যান্ডে যাওয়ার টিকিট আজকেই বুক করে দিচ্ছি, তাহলেই সব হয়ে যাবে। এই বলে সবাই খুশি হতে থাকে। তখনই ছেলেটা ডেকে বলে কি, কিন্তু দাদা আমার তো পাসপোর্টই নেই, পাসপোর্ট ছাড়া আমরা থাইল্যান্ডে যাবো কী করে? আমার তো পাসপোর্ট লাগবে, ও তো একা একা যাবে না, যেতে তো আমাকেও হবে। এই কথা শুনে প্রদীপ ভীষণ লেগে যায়। প্রদীপ বলে কি, তুই প্রেম করেছিস কিন্তু তুই পাসপোর্ট নেই? আরে পাসপোর্ট নেই তো পালাবে কোথা দিয়ে? ওর বাবা একজন মন্ত্রী, কোথায় পালাবি তুই? হ্যাঁ, ইন্ডিয়াতে যেখানেই থাকবে ওর বাবা তোকে খুঁজে মারবে। তো ওর বাবা সব মন্ত্রীদের দিয়ে ঘিরেছিল। তখন ওর বাবা এক একজনের সাথে ইন্ট্রোডিউস করা, বলে কি দেখ এখানের মন্ত্রী, ওখানের মন্ত্রী, এখানের মন্ত্রী। এই ব্যাপারটা দিয়ে সবাই বুঝে যায় যে ওর বাবার থেকে ইন্ডিয়াতে তো পালানো যাবে না, বিদেশেই যেতে হবে। ওইদিকে মেয়েটা সবার মধ্যে নাচ করতে শুরু করেছিল, উ আন্টা ওয়াম মামা, উ আন্টা ওয়াম মামা, এরকম গানে মেয়েটি নাচ করতে শুরু করেছিল। আসলে মেয়েটির পরে প্রদীপকে বলে, প্রদীপ না নাচ করলে তো বাবা সন্দেহ করবে। ওর বাবা এসে বলে, মেয়ে শোনো কৃতি, তুমি তো আজকে পালানোর কথা ভাবছো, কিন্তু তুমি যেই ছেলের সাথে পালানোর কথা ভাবছো তোমার বয়ফ্রেন্ডের সাথে, তাকে আমি খুঁজে মেরে ফেলবো, এটা যেন তুমি মনে রাখো, পালানোর কথা ভুলেও ভাববে না। তাই ওর বয়ফ্রেন্ড আর মেয়েটি ভাবে যে না না, আমি প্রদীপের সাথে বিয়ে করে নিই আর তারপরে 3 মাস পরে আমরা পালিয়ে যাব। এই কথা শুনে প্রদীপ প্রথমে না না করলেও মেয়েটির কথা মেনে হ্যাঁ করে দেয়। কিন্তু প্রদীপের এটাতে অনেক ঝাটকা লাগে, কারণ কি প্রদীপকে কৃতিকে বিয়েও করতে হবে, তারপর কৃতির সাথে কৃতির বয়ফ্রেন্ডকে মিলিয়েও দিতে হবে। পুরো ব্যাপারটাই প্রদীপের কাছে খুবই অবাক ছিল। তাও পরের দিন ওর বাবা জানায় যে এই নাও আমার সম্পত্তির সব ভার তোমার উপর, এবং আমাকে একটা সুন্দর নাতি দাও। নাতি কিন্তু 9 মাসের মধ্যেই আসা উচিত, নয়তো কিন্তু তোমাদেরকে আমি ছাড়বো না। ওইদিকে কৃতি চলে যায় পাসপোর্ট অফিসে, সেখানে বলে না তোমার ভিসা হবে না, কারণ কি তুমি 2 মাসের প্রেগনেন্ট, মানে 3 মাস পরের দেখায়। তো এটার থেকে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কৃতি প্রেগনেন্ট, এবং কৃতি প্রেগনেন্ট হয়েছে ওর বয়ফ্রেন্ডের দ্বারা। এই শুনে প্রদীপ খুব রেগে যায়। প্রদীপ বলে কি, বিয়ে আমাকে করে এর মধ্যে তুমি বিয়ের 3 মাস যেতে না যেতে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সব করেও নিলে, আর এখন তোমার বাচ্চা হয়ে গেছে, তাহলে তুমি পালাবে কি করে? আরে তুমি পালাবে কি করে? এই বলে ও প্রদীপ ওর বয়ফ্রেন্ডকে জম্বের মারে এবং বলে, ভাই তুই আমার বউয়ের সাথে করে তো নিলি, এখন বল তুই ওকে নিয়ে পালাবি কি করে? হ্যাঁ, এই বলে ওরা ডক্টরের কাছে যায়। ডক্টর বলে, বাচ্চাকে যদি না রাখতে চাও তাহলে মনে রাখবে পরে কিন্তু তোমার বাচ্চা নাও হতে পারে। তো কৃতি বলে, হ্যাঁ ঠিক আছে, বাচ্চাকে রাখবো না। তো এই দেখে প্রদীপ এটা চায় না যে বাচ্চা চলে যাক, সেই জন্য ও ও শ্বশুরমশাইকে কল করে এবং কল করে বলে, শ্বশুরমশাই আপনার মেয়ে প্রেগনেন্ট। অবশ্যই প্রদীপ বলেনি যে ওর মেয়ে প্রেগনেন্ট হয়েছে সেটা কার দ্বারা হয়েছে। যাই হোক, ওর বাবা তো খুব খুশি হয়ে যায়, ওর শ্বশুরমশাই খুব খুশি হয়ে যায় এবং প্রদীপকে বলে, প্রদীপ তুমি পেরেছো, আমার মেয়ে প্রেগনেন্ট, কী মজা, বাড়িতে একটা বাচ্চা আসবে। তো বাচ্চা যখন চলেও আসে তখনও প্রদীপকেই ওখানে থাকতে হয়। কৃতিও খুব খুশি হয়ে যায়, বাচ্চা জন্মায়। প্রদীপ তো কৃতিকে খুব ভালোবাসে, সেই জন্য সে তার জন্য সব করে, ইনফ্যাক্ট তার বয়ফ্রেন্ডের সামনেও খুশি খুশি থাকে, এমন ভাব দেখায় যে তার জন্য কৃতির মনে যা ছিল এবং ওর জন্য কৃতির মনে যা ছিল, এমন ভাব দেখায় সব ঠিক আছে। আর ওইদিকে অনেক মাস কেটে যাওয়ার পরে কৃতিও ভিসা পেয়ে যায় কানাডাতে যাওয়ার জন্য। সবভাবেই যাই হোক না কেন, কৃতি এটা দেখে যে
প্রদীপ ওর বাচ্চাকে একদম নিজের বাচ্চার মতো মানুষ করছে। আর তখনই ওদের যে একটা কমন ফ্রেন্ড, সে বলে যে তুমি কীরকম নির্লজ্জ বেহায়া, হ্যাঁ, আমার ভাই তোমাকে পছন্দ করে, ভালোবাসে, এই জন্য তুমি আমার ভাইকে দিয়ে এত কিছু খাটাচ্ছ। কৃতি এখন গিয়ে জানতে পারলো যে অ্যাকচুয়ালি প্রদীপের জন্য ও যা করেছে, বা প্রদীপ ওর জন্য যা করেছে, প্রদীপের ওর জন্য অনেক ভালোবাসা ছিল। প্রদীপ যে ওকে ভালোবাসে এই কথাটাও আজকেই জানতে পেরেছে, এবং এটা জেনে ওর মন খুবই খারাপ হয়ে যায়। ও খুব কান্না করতে থাকে এবং একটা জিনিস বুঝতে পারে, প্রদীপ ওর জন্য অনেক কিছু করেছে। ও প্রদীপকে বলে, প্রদীপ, যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে, তুমি যতক্ষণ না ভালো থাকছো, ততক্ষণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার জন্য একটা বউ খুঁজে দেবো। প্রদীপ এতে অনেক না করে, ওদের মধ্যে অনেক ঝগড়া হয়, কিন্তু মেয়েটি মানতে চায় না। সেই জন্য ওরা সবাই মিলে প্রদীপের জন্য একটা মেয়ে খোঁজা শুরু করে দেয়। প্রদীপের জন্য ডিভোর্স ফাইলও হয়ে গেছিলো ওদের। কোনো মেয়েরই প্রদীপকে পছন্দ হয় না, সব মেয়েরাই উল্টোপাল্টা কোনো প্রশ্ন করতে থাকে, এবং এই জন্য প্রদীপের মাথা গরম হয়ে যায়। যখন কীর্তির বাবা জানতে পারে যে প্রদীপ একটা ডিভোর্স ফাইল করেছে তার মেয়ের ক্ষেত্রে, সেই জন্য প্রদীপের বাবা রেগে যায় এবং সোজা গিয়ে প্রদীপকে খুবই মারামারি শুরু করে। প্রদীপের মা এসে তাকে থামায়। মোট কথা হচ্ছে, সবাই এটাই ভেবেছে যে প্রদীপ কীর্তিকে ছেড়ে দিচ্ছে, এবং এই জন্য সবাই খুবই রেগে যায়। ওইদিকে শেষে গিয়ে কীর্তি না পেরে তার বাবাকে বলে, বাবা, আসলে এটা আমার আর আমার বয়ফ্রেন্ডের বাচ্চা, আর এখানে প্রদীপের কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি প্রদীপকে বলেছিলাম আমাকে হেল্প করতে, বাবা প্লিজ। এই শুনে ওর বাবা খুবই রেগে যায়। ওর বাবা বলে, নিচু জাতির ছেলের সাথে প্রেম করে তুই একটা বাচ্চাও বাঁধালি, এখন আমি তোদের কাউকে ছাড়বো না, এই জন্য তোকে মরতেই হবে। মেয়েটা বলে, হ্যাঁ, চাইলে মেরে দাও, আমাদের সবাইকে মেরে দাও। তোর বাবা নিয়ে যায় বাচ্চাকে, ওই বাচ্চাকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই ওর বাবার হার্ট অ্যাটাক চলে আসে। এই হার্ট অ্যাটাকের জন্য ওর বাবা আর কিছু করতে পারে না এবং সেখানেই শুয়ে পড়ে। কিন্তু বাচ্চাটি নিজে হাইওয়েতে গিয়ে দাঁড়ায় এবং তার ফলে লোকজনের দৃষ্টি আকর্ষণ হয়, এবং সেই জন্যই তার বাবাকে কেউ একজন খুঁজে পায় এবং তার বাবা হসপিটালে ভর্তি হয়ে যায়। পরে জানা যায় যে এই সবই ওর নাতিন করেছে। যাই হোক না কেন, যখন আমাদের প্রদীপ আসে, প্রদীপ এসে বলে, হ্যাঁ, এখন তোমার নাতিনকে তোমার খুব ভালো লাগছে, সব ভুলে যাও, এটা তোমার মেয়ের বাচ্চা, এটা মনে রেখো, এবং তুমি এর দাদু। এই জন্য প্রদীপ বলে, তুমি যত পাপ করেছো সেই পাপের শাস্তি তোমাকে নিজেই পেতে হবে, বুঝতে পারলে? এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি আসলে কি হয়েছে। আসলে নাতিন কিছুই করেনি, প্রদীপ নিজে গিয়ে খুঁজেছিল ওর বাবাকে, এবং যখন ওর বাবাকে ও খুঁজতে খুঁজতে ওই স্পটে এসে পৌঁছালো যেখানে ওর বাবা ছিল, তারপরে ওর বাবাকে ও অ্যাম্বুলেন্সে তুলে দেয়, এই জন্য ওর বাবা বেঁচে ছিল। প্রদীপ সেখান থেকে বেরিয়ে গেছে এবং প্রদীপ দেখতে পায় যে কীর্তি এবং তার পুরো ফ্যামিলি এখন খুশি আছে, কীর্তির বাবা ওদেরকে মেনে নিয়েছে। এই দেখে প্রদীপের মনে একটা খুশিও ছিল এবং দুঃখও ছিল। খুশি ছিল কারণ কি সে কীর্তিকে বাঁচিয়ে নিয়েছে, এবং দুঃখ ছিল যে ও আর যাই হোক কীর্তির হতে পারেনি। ওর বাবা পরে জেলও খাটে, কারণ কি ওর বাবা নিজে থেকেই জেলে যায় ওর নিজের পিসিকে মারার জন্য। প্রদীপের মনে খুবই কষ্ট ছিল। পরে দেখি প্রদীপ একটা মেয়েকে হ্যাঁও বলে দেয়, কারণ কি ও কীর্তিকে খুশি দেখতে চাইছিল কীর্তির মনে কোনো গিল্ট না থাকুক, এই জন্য কীর্তির সামনে অন্য একটা মেয়েকে হ্যাঁও বলে দেয়, এবং এখানেই মুভি শেষ হয়ে যায়।